আমরা গণভোটকে যে একটা গণবিড়ম্বনায় পরিণত করা হয়েছে এবং শেষ পর্যন্ত প্রায় অপ্রয়োজনীয় বানিয়ে ফেলা হয়েছে। আজকে তো কয়েকজনের কথাবার্তা শুনে তারা মনে করলেন তারা পরবর্তী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা ঢলে পড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে এবং এইটারই হয়তো কন্টিনিউয়েশন হচ্ছে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যাকে নিয়োগ দেওয়া হলো খলিলুর রহমান, তার মাধ্যমে বামধারার আকৃষ্ট করার ক্ষমতা যে কমেনি সেটা বোঝা যায় আন্দোলনে, কিন্তু ভোটের বাক্সে টেনে আনার ক্ষমতা যে বাড়েনি সেটা বোঝা যায় ভোট কম পাওয়াতে। আর আমাদের বামপন্থী রাজনীতিতে পার্লামেন্ট সম্পর্কে এখনও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। দারিদ্র 22% থেকে 26% উন্নীত হয়েছে। হ্যাঁ, এখন আমরা বলবো 3-0 সঙ্গে আর একটা জিরো তিনি যুক্ত করে দিয়েছেন। প্রতিশ্রুতির বাস্তবায়ন শূন্য, দোসর খোঁজার রাজনীতি হয়েছে, কিন্তু ভাসুরকে আড়াল করারও একটা চেষ্টা হয়েছে। একদিকে ধর্মবিশ্বাস, আর একদিকে টাকার উপর ভরসা, দুটা দিয়েও আমরা নির্বাচন করতে দেখলাম। নির্বাচন শেষ হয়েছে, সংসদ সদস্যদের শপথ গ্রহণও শেষ, মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। কিছুদিনের মধ্যেই হয়তো নতুন সংসদের অধিবেশন শুরু হবে। নানা ধরনের বিতর্ক কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে। এই সব কিছু নিয়ে, রাজনীতির নানা দিক নিয়ে আলোচনা করতে তির্যকে আজ আমাদের অতিথি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। রাজিকুজ্জামান রতন, আপনাকে তির্যকে স্বাগত। এই যে একটা নির্বাচন গেল, বহুল প্রতীক্ষিত একটা নির্বাচন গেল, এবং নির্বাচনের পরে আসলে আমরা দেখলাম যে বেশ কিছু বিতর্ক তৈরি হলো। আমরা টিআইবির দিক থেকে এক ধরনের ভাষ্য পেলাম যে জাল ভোট হয়েছে, তারা একটা শতাংশ উল্লেখ করলো। এই টোটালটাকে আপনি কিভাবে দেখছেন আসলে, যে এই বিতর্ক থেকে আমরা কি বেরোতে পারবো না? ধন্যবাদ। যদি বিতর্কের উপাদানগুলো থাকে তাহলে বিতর্ক থেকে কখনোই বেরোতে পারবো না। আমরা সবসময় মনে করি নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি না চর্চা হয়, অঙ্গ কিন্তু কখনোই হয়তো স্থূলও হতে পারে, কিন্তু সেটা অ্যাক্টিভ থাকবে না। সে কারণে আমরা মনে করি যে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে বিশেষ করে গণতন্ত্রের যে দুটো পার্ট যদি আমরা বলি, একটা হলো ফিলসফিক্যাল টলারেন্স, আর হচ্ছে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে নির্বাচন যাচাই এবং বাছাই করা। ফিলসফিক্যাল টলারেন্সটা না থাকলে তো আমি যাচাই বাছাইটাও করতে পারবো না। আমি যেটা ভলতেয়ার অনেক আগে বলেছিলেন যে বিরুদ্ধ মতকে আমি হয়তো গ্রহণ নাও করতে পারি, কিন্তু তার জন্য আমি ফাইট করব। আমাদের এখানে যে মতটা গ্রহণ করব না তাকে আমরা ফাইট টু ফিনিশ করে দেব। সে কারণে হয়েছে কি, বিরুদ্ধ মত মানেই হচ্ছে আতঙ্কের মধ্যে থাকা। যদি প্রতিপক্ষ শক্তিশালী হয়, বিরুদ্ধ মত আতঙ্কে থাকে, আর যদি প্রতিপক্ষ দুর্বল হয়, বিরুদ্ধ মত তখন বিজয়ীর জায়গায় চলে আসে। এই কারণে হচ্ছে আমাদের এখানে গণতন্ত্রটা সরাসরি বইয়ের মতো করে তো নয়ই, জীবনেও আমরা যেটুকু চর্চা করি তার মতো করেও গণতন্ত্রের চর্চা হয় না। এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে নির্বাচনটা এমনভাবে টাকার খেলায় পর্যবসিত করে ফেলা হয়েছে যে সমস্ত যোগ্যতা শেষ পর্যন্ত কেন্দ্রীভূত হয় টাকার ক্ষমতার উপরে। অনেক আগে মার্কস একটা লেখায় লিখেছিলেন যে দ্য পাওয়ার অফ মানি, সেটা পুঁজিবাদ দেখছে যে পাওয়ার অফ মানি কী। এবং বিকশিত পুঁজিবাদ বলি, অবিকশিত পুঁজিবাদ বলি, আর দুর্বৃত্তদের হাতে সঞ্চিত পুঁজিবাদ, প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটালের মতো করে যদি দেখি, পাওয়ার অফ মানিটা কিন্তু আমরা খুব দেখছি। এই পাওয়ার অফ মানির সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু পাওয়ার অফ ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশনেরই কারণে কিন্তু বারবার এই প্রশ্নগুলো ওঠে, নির্বাচন কি সুষ্ঠু হলো, জাল ভোট কি পড়লো, কেন্দ্র দখল করা হলো, কিংবা প্রিজাইডিং অফিসারদেরকে আবার কিনে নেওয়া হলো কিনা, কিংবা পুলিশ তাকে কেনা হলো কিনা, কিংবা রাষ্ট্র আসলে কার দিকে স্নেহের দৃষ্টিতে দেখছে, অথবা রাষ্ট্রশক্তি কাকে মানে একটা বিপজ্জনক শক্তি হিসেবে দেখছে। ফলে সব মিলিয়ে নির্বাচনের যে ওই যে ফিলোসফিক্যাল টলারেন্স সেটাও যেমন থাকছে না, আর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে যে যাচাই করা এবং বাছাই করা, সেটাও ম্যানিপুলেটেড হয়ে যায়। এখন এই আমরা এবার দেখেছি যে বাম রাজনৈতিক দলগুলো, বামপন্থী যে দলগুলো আছে, তারা হচ্ছে গণতান্ত্রিক বাম জোট করে একটা জোটের মধ্য দিয়ে তারা নির্বাচন করেছে। তো এই বোঝাপড়াটা তো বামপন্থী যারা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছেন, আপনি মার্কসকে উদ্ধৃত করলেন, বা এই যে পাওয়ার অফ মানির কথা বললেন, এই ক্রাইসিসটা তো অনেক আগে থেকে ডিটেক্টেড। তাহলে এই যে আমরা দেখলাম যে এক ধরনের
এটা নিয়ে নানান সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে যে 147টি শতাধিক আসনে প্রার্থী দিয়ে যেই ভোটের হার, যে পুরাটা একসাথ করলে 0.17%, এই যে ভোটের হার, এই ভোটের হার কি প্রচন্ড নৈরাশ্যজনক না? মানে এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে ঠিক নৈরাশ্যজনক বলবো না, আমরা বলবো কিছুটা হতাশাজনক। নৈরাশ্য থাকলে তো আর কোনো আশা থাকে না, হতাশার মধ্যে আশাটা হত হয়েছে। কিন্তু এটা আবার লড়াইয়ের প্রয়োজনটাও আছে। যেমন যারা বিজয়ী হয়েছেন তারা কি জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবেন? যারা পরাজিত হয়েছেন এবং বিজয়ের জন্য লড়ছেন তারাও কি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবেন? আর যারা জনগণের জন্য লড়েছেন কিন্তু জনগণের কাছে ভোট পান নাই, তারা কি ভোট কম পেয়েছেন বলে লড়াইটা ছেড়ে দেবেন? এরকম অনেকগুলো প্রশ্ন এখানে আছে। এটা না হয় রাজনীতিকটা ছাড়লেন না, লড়াইটা ছাড়লেন না, কিন্তু যাদের জন্য লড়াই করলেন, আপনাদের এই জায়গায় হচ্ছে মূল্যায়নটা কি, যে যাদের জন্য আমরা লড়াইটা করলাম এতদিন ধরে, এত বছর ধরে, তারা আমাকে কেন ভোট দিল না? হ্যাঁ, সেক্ষেত্রে তিনটা দিক আমরা বিবেচনা করি। প্রথম হচ্ছে আমাদের দুর্বলতাটা কি ছিল, কেন আমরা তাদের জন্য লড়ছি কিন্তু তাদের মনটা জয় করতে পারছি না, এইটা আমাদের গভীরভাবে দেখা দরকার। দুই, আমাদের অনৈক্য কি আমাদের শক্তির যেটুকু শক্তি ছিল তাকেও দৃশ্যমান করতে মানে বাধা দিল? তৃতীয়ত, প্রতিপক্ষের প্রপাগান্ডাটা আসলে কেমন ছিল অথবা প্রতিপক্ষের শক্তিটা কেমন ছিল? আমরা মনে করি একটা অসম যুদ্ধে লড়েছি, প্রতিপক্ষের শক্তি অনেক বেশি, কিন্তু যেটা আমরা করতে পারতাম সেই জায়গায় যে আমরা কতখানি ব্যর্থ হয়েছি সেইটা এখন আমাদের বিবেচনা করার বিষয়, যে আমরা যাদের জন্য লড়লাম তাদের ভালোবাসা পেলেও আস্থা অর্জন করতে পারলাম না কেন? আর যারা মিলে লড়লাম তারা নিজেরা ঐক্যবদ্ধ থাকতে পারলাম না কেন? এটা আমাদেরকে অনেক দিন পর্যন্ত ভাবাবে, এবং এই ভাবনাটা যদি একটা যুক্তিসঙ্গত পথ ধরে সমাধানের দিকে এগোয় তাহলে আমরা মনে করি কোনো কিছুকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য। আমি এই পয়েন্টটাতে একটা, যে এবার আমাদের দীর্ঘদিন ধরে বাম রাজনৈতিক অঙ্গনে সরব গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, তিনি নির্বাচিত হয়েছেন বিএনপির সঙ্গে সমঝোতার যেই জোট, সেই জোটের থেকে, এবং তিনি মন্ত্রী পরিষদে প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছেন একটা মন্ত্রণালয়ের, অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের। তো এর আগে আমরা দেখেছি যে প্রসিদ্ধ বাম রাজনীতিক রাশেদ খান মেননকে আমরা দেখেছি, হাসানুল হক ইনুকে আমরা দেখেছি, এরকম নানান ফিগারকে কিন্তু আমরা দেখেছি। কখনো দেখা গেছে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে গিয়ে সরকারের পার্ট হচ্ছে, যখন ওই জোটে যাচ্ছে তখন হচ্ছে। কখনো দেখা যাচ্ছে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে যাচ্ছে। এই যে ক্যালকুলেশনটা, তার মানে কি বাম ধারাকে গ্রহণ করছে না মানুষ, নাকি এটা তো পরিষ্কার যে যখন আওয়ামী লীগের সঙ্গে জোটে যাচ্ছে আসলে নৌকার যেই সমর্থকরা তাদেরকে পাশে পাচ্ছে, যখন বিএনপির সাথে জোটে যাচ্ছে তখন বিএনপির ধানের শীষের যে সমর্থকরা তাদেরকে হয়তো পাশে পাচ্ছে একটা জোটবদ্ধ এক ধরনের নির্দেশে। তাহলে এককভাবে বা বাম ধারার আসলে আকৃষ্ট করার ক্ষমতা কি কমে যাচ্ছে? কেন কমছে? বাম ধারার আকৃষ্ট করার ক্ষমতা যে কমেনি সেটা বোঝা যায় আন্দোলনে, কিন্তু ভোটের বাক্সে টেনে আনার ক্ষমতা যে বাড়েনি সেটা বোঝা যায় ভোট কম পাওয়াতে। এটা কারণটা কি? এর কয়েকটা কারণ আছে। যখন জনগণের জীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা কথা বলি তখন জনগণ মনে করে তা তো আমাদেরই লোক, কিন্তু যখন ভোটের প্রশ্নটা আসে তখন জনগণের মধ্যে কয়েক ধরনের প্রবণতা তৈরি হয়। আচ্ছা, এনাদেরকে ভোট দিলে তারা কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে? দুই নম্বর, অন্যরা তো এত খরচ টরচ করছে, এরা তো কোনো খরচ টরচ করতে পারছে না, এদের তো টাকা পয়সা নাই, অন্য সক্ষমতা নাই। ফলে সেখানে সে প্রথমে মনন জগৎ যেটা তৈরি হয়ে আছে যে একটা বড় নেতা মানে তার অনেক কিছুই বড় থাকতে হবে। ঠিক আগে রাজা বাদশারা যেমন বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করতেন এইটুকু তৈরি করে দেখাবার জন্য যে দেখো রাজারা কোথায় থাকেন। এখন বড় বড় বাড়ি হয়তো দেখে না, কিন্তু বড় বড় গাড়ি দেখে যে কোন গাড়ি থেকে তারা নামছেন। তখন সে মনে করে একজন রিক্সা থেকে নামে আর একজন বড় গাড়ি থেকে নামে, তো ওখানেই সে যে অর্থনীতিতে সে পর্যুদস্ত হচ্ছে সেই অর্থনীতিতে যারা তাকে পর্যুদস্ত করে তাদেরকে সে সুপিরিয়র ভাবতে শুরু করে। এটাকে অনেক ক্ষেত্রে আমরা যদি কলোনিয়াল মেন্টাল মেকআপ যদি বলি, যে অধীন করে রেখেছে সে শুধু আমাকে অর্থনৈতিক
এবং শারীরিকভাবে অধীন করে রেখেছে তা না, মনস্তাত্ত্বিকভাবেও অধীনতা তৈরি হয়েছে এবং এই অধীন মানুষরা নিজেদের মধ্যেও সেই ধরনের একটা স্বপ্ন পুরুষের কল্পনা করে যে যিনি এসে তাদেরকে উদ্ধার করবেন, অথবা যদি উদ্ধার করার লোক না পাই, যিনি আছেন তার সঙ্গে কেমন করে থাকা যায়। আপনারা এই যে শতাধিক আসনে যে প্রার্থী দিয়েছেন জোটের পক্ষ থেকে, বিভিন্ন দলের ব্যানারেই তারা নির্বাচন করেছেন, তারা যেই আসনে নির্বাচন করেছেন, তারা কি সেই আসনগুলোতে এই নির্বাচনের আগে থেকে সরব ছিলেন? কতদিন ধরে সরব ছিলেন? এর মানে মধ্যে এই ওয়ার্কিং টাইমলাইনটা আসলে কত? এর মধ্যে অনেকেই যেমন ধরুন তারা দীর্ঘদিন ধরে ওই জায়গাতেই রাজনীতি করছেন। কেউ কেউ আছেন যে তারা হয়তো খুব বেশি দিন রাজনীতি করেননি, আর কেউ কেউ আছেন হয়তো নতুন গিয়েছেন, হয়তো জোটের রাজনীতি করেছেন, দলের রাজনীতি করেছেন, কিন্তু প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার কাজটা করেননি। আচ্ছা, যেমন ধরুন এখানে এই পার্টিটা আছে, কিন্তু সেই পার্টির তো কখনো কখনো লিডারশিপ প্রজেক্টেড হয় একজন ব্যক্তির মাধ্যমে, সেইটা হয়তো তেমন করে হয়ে ওঠেনি। সেই কারণে অনেকে হয়তো পার্টিটাকে চেনে, কিন্তু যে ব্যক্তি নির্বাচনে দাঁড়িয়েছেন তাকে ঠিক সেইভাবে হয়তো অত চেনে নি। এটাও একটা ঘাটতি আমাদের মধ্যে আছে, যে আমরা ঠিক আসন চিন্তা করে সে আসনের ডেমোগ্রাফি, মেন্টাল মেকআপ অফ দ্য ভোটার্স, অথবা ওই আসনের নির্দিষ্ট কিছুর সমস্যা আছে কি না, সেগুলো নিয়ে যে দীর্ঘদিন ধরে কাজ করে তারপরে ইলেকশনে যাওয়া, সেটা খুব বেশি জায়গায় হয়নি। যে জায়গাগুলোতে সেটা হয়েছে, সে জায়গাগুলোতে এই প্রতিকূলতার মধ্যেও কিছু কিছু ভোট এসেছে। সেক্ষেত্রে আন্দোলনের সময়টাতে বাম রাজনৈতিক দল বা সংগঠনগুলোর সাথে, বিভিন্ন গণসংগঠন আছে, সেটার সাথে মানুষ থাকছে, ভোটের মাঠে থাকছে না। এটা তো আজকের বাস্তবতা না, এটা অনেক দিনের বাস্তবতা। তো এই বাস্তবতা জানার পরও ভোটে বারবার অংশগ্রহণ কেন? একটা কথা আমরা বারবার শুনি যে সংগঠনকে শক্তিশালী করার জন্য। সংগঠনকে শক্তিশালী করার জন্য যদি হয়ে থাকে, তাহলে আমি 2001-এ যেই ধরনের রেজাল্ট পাচ্ছি, সেইটার ক্রমাবনতিও দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। কোনো গ্রাউন্ড যদি আমি ধরি, সেখানে দেখা যাবে যে আগের চেয়ে বরং ভোটের হার কমেছে। তাহলে সংগঠন শক্তিশালী হলো কিভাবে, বা হচ্ছে না কেন? না হলে হচ্ছে না কেন? সংগঠন, রাজনীতি এবং অর্থনীতি, এই তিনটার কোনোটা কিন্তু স্ট্যাটিক না, এটা একটা গতির মধ্যে আছে। পরিস্থিতি পাল্টে গেলে তার অনেকগুলো প্যারামিটারও পাল্টে যায়। যে কারণে ধরুন যখন আমরা 98 সালে চট্টগ্রাম বন্দর রক্ষার জন্য আন্দোলন করলাম, বিবিএনআর গ্যাস ক্ষেত্র রপ্তানি করতে দেব না সেটা নিয়ে আন্দোলন করলাম, তখন আমরা ক্ষমতাসীনদের দ্বারা নানা ধরনের নিপীড়নের মধ্যে পড়েছি, কিন্তু জনগণ মনে করেছে যে তাদের কথাটা ঠিক, এবং পরবর্তীতে সেটা কিছুটা প্রমাণ হয়েছে। তা মানুষ এই জায়গায়, আমাদের অনেক পুরনো একটা কথা আছে যে আন্দোলন সংগ্রামের জন্য তারা এই সংগ্রামের বন্ধুদেরকে খুঁজে নেয়, কিন্তু ভোটের সময় তারা অন্য জিনিস ভাবতে শুরু করে। এইটা কেন ভাবতে শুরু করে, সেটা তার একটা অতীতের একটা ধারাবাহিকতা আছে। দ্বিতীয়ত আমাদের নিজেদের মধ্যেও একটা প্রবণতা আছে যে আমরা তো আসলে ইলেকশনের পার্টি না। তাহলে ইলেকশন করছেন কেন? এটাই আমি বলছি যে ইলেকশনের পার্টি না, অনেকে আবার মনে করে, বলে এরকম, দেখুন আমরা নির্বাচনে জিতলেও আপনাদের সঙ্গে আছি, আমরা নির্বাচনে হারলেও আপনাদের সঙ্গে আছি। এই যে অ্যাপ্রোচটা, তাদের কাছে এই অ্যাপ্রোচটা নিয়ে যাওয়া উচিত ছিল যে আমরা আন্দোলনে আপনাদের সঙ্গে আছি, নির্বাচনের মধ্যে দিয়ে যে ভোটটা আসবে সেটা আমাদের আন্দোলনের শক্তি বাড়াবে। তো এই জায়গায় একটা আমাদের অ্যাপ্রোচের একটা বিষয় আছে। আর আমাদের বামপন্থী রাজনীতিতে পার্লামেন্ট সম্পর্কে এখনও কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ কেউ মনে করেন পার্লামেন্টে যাওয়াটাই একটা বামপন্থী রাজনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজ নয়। আবার কেউ কেউ মনে করেন যে পার্লামেন্টের রাজনীতির মধ্যে একদম ঢুকে পড়তেই হবে, কিন্তু কখনো পার্লামেন্ট নির্বাচন, কখনো মুভমেন্ট, এবং সব মিলিয়ে যে এটা ডাইনামিক অফ মুভমেন্ট, এটা দেখা এই জায়গায় আমাদের একটু চিন্তার এবং প্রয়োগের ক্ষেত্রে একটু ঘাটতি আছে। ফলে আমি দোষটা কারো উপর দেব না, আমরা দেব যে আমরা এই জায়গাটায় আমরা প্রপার অ্যাক্ট করতে পারি না, এক। 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে ভোটের পরিমাণ, সংখ্যা আমাদের কিছুটা কমেছে, এটার মধ্যে আর একটা জিনিস দেখার মতো, মানুষের মনন জগতেও তো একটা বড় পরিবর্তন হয়েছে। আমরা যখন 80-এর দশকে বা 90-এ যখন রাজনীতিটা করতাম, ছাত্র রাজনীতি, যে মূল্যবোধ দিয়ে ছাত্ররা অপারেট করতো, আজকে দেখুন তো সেই জায়গাটা নাই। কে এটা নষ্ট করে দিল? তারপর মানে সোশ্যাল ফোর্সগুলো কিভাবে অপারেট করে সকলের মনন জগতের উপরে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতির হাল হকিকতটা যদি দেখি,
ইভেন শ্রমিক অঙ্গনেও আমরা যদি দেখি, আমরা কৃষকদের মধ্যেও যদি দেখি, তাহলে এই প্রত্যেকটা জায়গায় আক্রমণটা আগের চেয়ে অনেক বেশি তীব্র হয়েছে, শুধু অর্থনৈতিক শোষণে না, ভাবাদর্শের উপরেও। ভাবাদর্শগত জায়গাতে তো হচ্ছে বাম রাজনীতির একটা বড় শক্তির জায়গা হচ্ছে ভাবাদর্শগত জায়গায় তার আন্দোলন বলি বা ভাবাদর্শিক যেই রাজনীতি সেইটার মধ্য দিয়ে সোসাইটিতে এক ধরনের ইনফ্লুয়েন্সিয়াল পরিস্থিতির জায়গা বা নিয়ন্ত্রণের জায়গা, যে মতামত তৈরি হয় যেই জায়গাগুলো থেকে, সেইখানে এক ধরনের চর্চা তৈরি করা। তাহলে আমি সংসদীয় রাজনীতির মাঠে আমি প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছি। আন্দোলনগুলোতে আমি কোনো কোনো ক্ষেত্রে হয়তো সাফল্য পাচ্ছি, কিন্তু আমি সোসাইটিতে এক ধরনের শিফট দেখছি, ভাবাদর্শিক এক ধরনের শিফট দেখছি। তাহলে বাম রাজনীতির আসলে আছে কোন জায়গায়, মানে সে আসলে কোথায় অ্যাক্ট করছে আসলে? যদি এই শিফটিং এর কথা যেটা আপনি বললেন, সেখানে তো বাম রাজনৈতিক একটা ব্যর্থতাও আছে, যে এইটা তাদের উত্থান যদি হয়, তাহলে যদি আমি বলি যে এটা ডানে উত্থান ঘটেছে, তাহলে বাম অ্যাক্ট না করার কারণে বাম পতিত হয়েছে, এই ব্যাখ্যাতেও তো আমরা যেতে পারি। হ্যাঁ, আপনি তার আগে একটা বিষয় বলেছিলেন যে আমরা কখনো ডানপন্থীদের মধ্যেও একটা তুলনামূলক আলোচনা করছি, যে তুলনামূলক ভালো কোনটা আর তুলনামূলক মন্দ কোনটা। কখনো কখনো তাদের সঙ্গে ভিড়ে যাওয়ার একটা আমরা প্রবণতা দেখছি, এবং এটা ইতিমধ্যে কিছু আপনি উদাহরণ দিয়েও বললেন। এটার মধ্যেও কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়েছে আমাদের, যে শেষ পর্যন্ত কি নিজের পায়ে দাঁড়াবেন না? তো এটা কেন হয়? এটা যেমন একটা বিষয় আছে, আপনি যেটা বললেন, আমরা পাল্টা যে ন্যারেটিভের লড়াই যদি বলি, পাল্টা যদি ভাবাদর্শের লড়াই বলি, পাল্টা যদি সাংগঠনিক লড়াইয়ের কথা যদি বলি, এবং পাল্টা যদি আমি রাজনৈতিকটাকে এস্টাবলিশ করার কথা বলি, সেই জায়গায় কিন্তু আমরা সফল হই নাই। সফল হই নাই, তার কারণগুলো ইতিমধ্যে কিছুটা দৃশ্যমান হয়েছে, এবং আরও কিছু হিডেন কারণ আছে যেটা আমাদের দেখতে হবে। 1917 সালে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের পরে গোটা বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা জিনিস নিয়ে এলো, যে সমাজতন্ত্রকে মানে সাম্প্রদায়িক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। এবং সেটা বলবো যে বাংলাদেশ সেটা একটা একটা মানে ওয়ার্স্ট ল্যান্ডে পরিণত হয়েছে। হ্যাঁ, এমনকি একদিকে ধর্মবিশ্বাস আর একদিকে টাকার উপর ভরসা, দুটা দিয়েও আমরা নির্বাচন করতে দেখলাম। তো এগুলোর প্রভাব এমনভাবে পড়ে যে বামপন্থীদের এখন এগুলোকে মোকাবেলা করতে গেলে যে তার চেয়ে তীব্র শক্তি নিয়ে দাঁড়ানো দরকার। আমি যেন বারবার যেটা মনে করি আমরা, যে আমরা দোষটা অন্যের হাত উপর দেবো না, আমরা দোষ দেবো, এগুলোকে মোকাবেলা আমাদের করতে হবে, এবং করতে আমরা এখনো পর্যন্ত সফল হইনি। এই যে সফল হতে না পারার বেদনা, এই বেদনাটা আমাদেরকে শক্তি যোগায়। আবার না পারার কারণগুলো খুঁজে বের করা আমাদের দেখা দরকার। আমরা শুধু যেন এরকম আত্মতৃপ্তিতে মগ্ন না হই, বুর্জোয়ারও তো এটা করবেই, তা বুর্জোয়ার এটা করবেই, তাহলে উল্টাটাও হওয়া উচিত, বামপন্থীরাও তাহলে এটা করবেই, বামপন্থীদের সেই করবেই, এই অডাসিটিটা এখন খুব দরকার। এই জায়গায় আমরা একটু ঘাটতি, যেমন ধরুন যদি এরকম হয় যে শেষ পর্যন্ত সরকারে না গেলে তো কিছুই করতে পারবেন না, এতদিন ধরে রাজনীতি করলেন, কোনো একটা সরকারের সঙ্গেই থাকেন, কিন্তু কেউ খেয়াল করছে না, এর মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় কিন্তু ওই বুর্জোয়া শক্তিটাই, যে তারা বলে আপনার এতদিনের ইনভেস্টমেন্ট শেষ পর্যন্ত আমার প্রফিট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগলো। এবার একটু একদমই যেই সংসদ গঠিত হলো সেই প্রেক্ষাপটে একটু আসি, যে সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরে সংবিধান সংস্কার পরিষদের একটা শপথ ছিল, সেখানে বিএনপি অংশ নেয়নি, এবং সেটার প্রতিবাদে আবার এনসিপি এবং জামায়াত ইসলামী হচ্ছে মন্ত্রিপরিষদের শপথে উপস্থিত ছিল না, সেটা বয়কট করেছে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সামনে হাজির হচ্ছে সেটা হলো, সংবিধান সংস্কার পরিষদে 77 জন শপথ নিয়েছেন, আর এদিকে 2/3 মেজরিটি নিয়ে সংসদে যাচ্ছে হলো বিএনপি। তারও সংবিধান সংশোধনের এখতিয়ার পেয়ে গেছে, সে চাইলে বিভিন্ন ইস্যু তুলে সেটা বিল উত্থাপন করে এটা চেঞ্জ করতে পারে, সেই সক্ষমতা তার এখন আছে। তো এই যে পরিস্থিতি, এইটা আসলে কোনো ধরনের সাংবিধানিক সংকট বা হচ্ছে পার্লামেন্টারিয়ান পলিটিক্সের জায়গায় বড় ধরনের কোনো সংকট তৈরি করবে কিনা? পার্লামেন্টারি পলিটিক্সে কোনো সংকট হবে না, সংকটটা হবে রাস্তায়। গণভোট একটা গণসম্মতি, কিন্তু গণসম্মতি মানেই কিন্তু আইন নয়, আইন তৈরি হবে পার্লামেন্টে। সেই পার্লামেন্টে যেহেতু পার্লামেন্টে সংবিধান সংশোধন করার সেই প্রয়োজনীয় সংসদ সদস্য আছে ক্ষমতাসীন দলের,
ফলে তাদেরকে আইনি দিক থেকে কিছু করতে পারবে না। যেটা হতে পারত, আমরা গণভোটকে যে একটা গণবিড়ম্বনায় পরিণত করা হয়েছে এবং শেষ পর্যন্ত প্রায় অপ্রয়োজনীয় বানিয়ে ফেলা হয়েছে, এটার বিরোধিতা কিন্তু প্রথম থেকেই করেছিলাম। প্রথমত প্রশ্ন সাজানোর ধরন, দ্বিতীয়ত যেগুলো আমরা একমত হয়েছিলাম সেগুলোর সঙ্গে যেগুলোতে ভিন্ন মত আছে সেগুলো মিলে প্যাকেজ তৈরি করা, তৃতীয়ত বলা হয়েছে যে আপনার ভিন্ন মতের সুযোগ থাকবে, কিন্তু সিগনেচার করার উপরে লেখা আছে যে এই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করিব, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করিব, একবার পরিপূর্ণ একবার পূর্ণাঙ্গ। তাহলে ভিন্ন মতের জায়গাটা কোথায় থাকলো? যে কারণে আমরা বামপন্থী দলসমূহ জোট আমরা কিন্তু এখানে স্বাক্ষরটা করিনি। স্বাক্ষর করেননি। বিএনপি একটা টেকনিক্যাল সুবিধা নেবার জন্য স্বাক্ষরটা করেছে। সে মনে করেছে যে যদি সে গণভোটের এইটাতে জুলাই সনদে স্বাক্ষর না করে তাহলে নির্বাচনটাই যদি না হয়, তারা ভেবেছে নির্বাচনটাকে হয়ে যাক, তারপরে দেখা যাবে। এবং নির্বাচনের যে ফলাফলটা তারা পেয়েছে, এখন তারা মোর কনফিডেন্ট যে তারা মনে করে যে ওইখানে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার তাদের আসলে খুব প্রয়োজন নাই, যেহেতু তারা আগেই বলেছে তাদের অনেকগুলো বিষয়ের মোটামুটি ডিসেন্ট আছে। আর আগের যদি আমরা উদাহরণটা দেখি এবং আমাদের সংবিধান যা বলছে তা যদি দেখি, তাহলে কিন্তু সংবিধান সংশোধন করার পরে গণভোটের যাওয়ার কথা। আমাদের এখানে হয়েছে আগে গণভোট, তারপরে পার্লামেন্ট। তো ফলে এরা এখন একটা যুক্তি করেছে যে আমরা সংবিধান সংশোধন করে নিই প্রয়োজনীয় যেটা না করলেই নয়। গণ অভ্যুত্থানটাকে যুক্তিসঙ্গত করতে গেলে তার সঙ্গে তো আইনি সুরক্ষাটাও তো লাগবে। 7-এর ক এবং খ থাকলে তো আর আইনি সুরক্ষাটা থাকে না, সেটা তাদের করতে হবে। যে বিষয়গুলোতে তারা একমত হয়েছেন সেগুলো হয়তো তারা সংশোধন করে নিয়ে তারপরে তারা বলবেন তাহলে আমরা এখানে একটা, যেহেতু গণভোটের বিধানটা আমাদের সংবিধানে নেই, সেটাকে তারা যুক্ত করবেন, তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা সংসদে যুক্ত করবেন, আমার ধারণা আর কি, করে তারপরে বলবেন যে হ্যাঁ আমাদের জুলাইয়ে যে আমাদের চাওয়া ছিল সব তো আমরা করে ফেললাম, তাহলে এখন আর নতুন করে সংবিধান পরিষদের কি দরকার? এখন এইখানে একটা বিতর্ক আসছে যে এখানে যে সংবিধান সংস্কার পরিষদ যেটা, সেখানে কোরাম রাখা হয়েছে 50 জনের। শপথ নিয়েছেন জামায়াত ইসলামী, এনসিপি সহ তাদের মিত্রপক্ষ শপথ নিয়েছেন 77 জন। এই যে 77 জন, বিএনপি কিন্তু এই পরিষদে যায়নি। সেক্ষেত্রে বিএনপি কেউ যদি উপস্থিত নাও থাকে তাও কিন্তু কোরাম হচ্ছে না। এখন তো প্রথমত সংসদটা বসবে কিসের জন্য? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তাহলে নির্বাচনটা হয়েছে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, তার পরিচালনায় যেটা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। ত্রয়োদশ জাতীয় সংসদ বসবে, আলাদা করে তো অন্য কোনো বিধান তো নাই। যদি এইটা অ্যাডপ্ট করে যে সংবিধান সংস্কার পরিষদ নামে আরেকটি পরিষদ হইবে, তখন না বসবে, বসলে তারপরে তো কোরামের প্রশ্নটা আসবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে এই দুটি আলাদা শপথের কারণে তেমন কোনো সংকট হবে না, আইনি সংকট হবে না। যে সংকটটা হবে সেটা রাস্তায় হতে পারে, সেটা হয়তো রাস্তায় কারা করতে পারে, রাস্তায় সেটা হয়তো জামাত ইসলাম এনসিপি মিলে বলবেন এরা জুলাই বিরোধিতা করছে, এরা জুলাই মানছে না, এরা জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি করেছে, এটা নিয়ে একটা আন্দোলন করে। মানে আমরা নির্বাচনের আগে যেই ধরনের বিক্ষোভ বা যেইভাবে হচ্ছে ঘেরাও কর্মসূচি দেখেছি, ইনকিলাব মঞ্চও ঘেরাও করেছে, আমরা দেখেছি যমুনা ঘেরাও করেছে, তো এরকম আরেকটা পরিস্থিতি সামনে আসতে পারে বলে আপনার আশঙ্কা? আজকে তো কয়েকজনের কথাবার্তা শুনে তারা মনে করলেন তারা পরবর্তী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তা এখন রাজনীতিতে এগুলো কি কথার কথা নাকি এগুলো বাস্তবে রূপ দেবেন তারা? নিশ্চয়ই তারা সেটা ভাববেন, কিন্তু আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কাজ করাটা যত সহজ ছিল তাদের জন্য, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের স্নেহ ছিল তাদের প্রতি, সহযোগিতা ছিল তাদের প্রতি। এখন তো নির্বাচিত সরকার, তার তো নিজেকে রক্ষা করার সেই যেমন আইনগত ইয়েটা আছে, অধিকারটা তার আছে, সক্ষমতাও তার আছে। তার সঙ্গে যেহেতু সে নির্বাচিত হয়েছে, এই নির্বাচিত সরকারের যে এক ধরনের ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটা সে প্রদর্শন করবে বলে সব মিলিয়ে এখন পরিস্থিতিটা হয়তোবা ওই কথায় কথায় যমুনা ঘেরাওয়ের মতো এরকম নাও হতে পারে। মানে রাজপথ কিছুটা শান্ত হবে বলছেন? রাজপথ অশান্তই হবে, কিন্তু আগের মতো একপাক্ষিক হবে না।
একপাক্ষিক হবে না। তার মানে তো একপাক্ষিক না হলে তো দেখা যাবে যে প্রশাসনের এক ধরনের পদক্ষেপ, বিপরীতে হচ্ছে বিক্ষোভ। মানে সেই লাঠি চার্জ আমরা আবার কি দেখতে পাবো? এখন দুটো জিনিস হবে। আগে ছিল প্রশাসন বনাম জনগণের বিক্ষোভ। এখন প্রশাসন, রাজনৈতিক দল বনাম জনগণের ইয়েদের আন্দোলনকারীদের বিক্ষোভ। এই দুটো একটু পাল্টে গেল। আগে তো মানে আন্দোলনকারী এবং জনগণকে আপনি আলাদা করছেন যেই জায়গায়, যেখানে এটা কি আলাদাই? যেমন ধরুন যারা বিএনপিকে সমর্থন করে তারা কি জনগণের অংশ নয়? হ্যাঁ, যারা জামাতকে সমর্থন করে তারাও তো জনগণের অংশ। ফলে জনগণ আগে এখন কিন্তু কোনো মানে সেগ্রিগেটেড। হ্যাঁ সেগ্রিগেটেড, মানে কোনো হোমোজেনিয়াস এন্টিটি না এখন, যে আসেন জনগণ সবাই নামি। তখন বিএনপিও বলবে, সেও তার শক্তি দেখাবে যে আসেন জনগণ, আমরা দেশটাকে রক্ষা করি। এই বিষয়টা চলতে থাকবে। ফলে এখন আগের মতো অত সহজ হয়তো হবে না, এবং এটা যদি হয় তাহলে রাজপথে রাস্তায় কিছু সংঘাত সহিংসতা বাড়বে। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে যতটুকু আমরা আশা করছি যে সংঘাত যদি বেড়ে যায় রাজপথে, সেক্ষেত্রে তো ততটুকু আশাটা আশঙ্কায় রূপ নেওয়া আছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে অন্তর্বর্তী সরকারের স্নেহ ছিল তাদের প্রতি, কিন্তু খলিলুর রহমানের নিয়োগের পর, যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনাকে টেকনোক্রেট কোটায় যখন হচ্ছে নিযুক্ত করা হলো, উনি শপথ নিলেন, তারপর এনসিপির নাহিদ ইসলাম তিনি কিন্তু এক ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে এখন দেখুন, আমরা কিন্তু পদত্যাগ করে এসেছিলাম নিরপেক্ষতার স্বার্থে নির্বাচনের, কিন্তু বিএনপিকে আসলে সহায়তা করেছে, এটা পরিষ্কার হয়ে গেল যে খলিলুর রহমান সহ এরকম কয়েকজন। এবং আমরা গতকাল এই বিষয়ে আসলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্পষ্টভাবে এই অভিযোগ আরো তীব্রভাবে তুলেছেন যে খলিলুর রহমান, এখন এই যে খলিলুর রহমান, আমরা দেখেছি যে বিএনপি একটা সময় খলিলুর রহমানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে নিয়োগ, সেই নিয়োগের সময় বিরোধিতা করেছিল, এজেন্ট হিসেবে বলেছিল, বা অন্যের পারপাস সার্ভ করে এরকম বলেছিল, বা এখন এনসিপি বলছে। এই যে একজন ব্যক্তিকে ধরে যেই বিরোধটা হচ্ছে, এটাকে আসলে কিভাবে দেখছেন? খলিলুর রহমান তো শুধু ব্যক্তি না, বিবেচনা করছে ব্যক্তির পিছনের শক্তিটা কি। তারা মনে করছেন যে ব্যক্তির পেছনের শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের দেশটা ছোট, অর্থনীতিটা খুব শক্তিশালী না, কিন্তু আমাদের অর্থনীতি এবং ভূ রাজনীতি সব মিলে আমরা কিন্তু অতটা গুরুত্বহীন দেশ নই। বাংলাদেশের 3 দিক ঘিরে যেমন ভারত আছে, একদিকে তো মায়ানমার আছে। ভারতের সঙ্গে যেমন সীমান্ত নিয়ে টেনশন আছে, মায়ানমারের সঙ্গে তো সীমান্ত নিয়ে টেনশন আছে। সেটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে আমাদের সমুদ্র বন্দর। আমাদের সমুদ্র বন্দর হচ্ছে একটা পৃথিবীতে একটা বিশেষ ধরনের সমুদ্র বন্দর, যে সমুদ্র বন্দরটা নদীর উপরে স্থাপিত। কারণ কর্ণফুলীর মোহনা থেকে প্রায় 15 কিলোমিটার ভিতরে এসে আমাদের জেটিগুলো। গভীর সমুদ্র বন্দর আমাদের তেমন নেই। ফলে এই যে আমাদের আমদানি রপ্তানি প্রায় 5 কোটি টন পণ্য আমাদের এই বন্দর দিয়ে হচ্ছে। রপ্তানিতে যদি বলি আমাদের $56 বিলিয়ন, কিংবা আমদানি যদি বলি $89 বিলিয়ন, তার 90% তো এটা দিয়ে হচ্ছে। এর সামনে যে বঙ্গোপসাগর, এবং বঙ্গোপসাগর সঙ্গে যে ভারত মহাসাগর, সব মিলে এই অঞ্চলটা কিন্তু ভূ রাজনৈতিক সামরিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে চীন, একদিকে ভারত, তার সঙ্গে মার্কিনীদের চাওয়া, মায়ানমারকে কেন্দ্র করে নানা শক্তির উপস্থিতি। সেই ক্ষেত্রে বাংলাদেশ দেশটা ছোট হলেও বাংলাদেশের গুরুত্বটা কম নয়। ফলে এখানে দেখুন রাশিয়ান বিনিয়োগ যেমন আছে, এখানে চীনের বিনিয়োগ আছে, এখানে ভারতের বিনিয়োগ এবং ব্যবসা আছে, আমেরিকান বিনিয়োগ এখানে আছে। ফলে বিনিয়োগের সঙ্গে রাজনীতি থাকে, বিনিয়োগের সঙ্গে সামরিক চাপটাও থাকে। তো সব মিলিয়ে আমরা কিন্তু এই যে জটিল পরিস্থিতির মধ্যে পড়েছি, তখন তারা মনে করছে যে ভারতের চাপ, সেটা মোকাবেলা করার জন্য মার্কিনের হাত ধরার জায়গাটা। আবার মার্কিনীদের চাপ মোকাবেলা করার জন্য চীনের পাশে একটু থাকা, ভারতের চাপ মোকাবেলা করার জন্য চীনের পাশে একটু থাকা, এরকম সব মিলিয়ে নানা ধরনের বলতে পারি যে কৌশল বা সমঝোতা করে আমাদের এখানে চলতে হয়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা ঢলে পড়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে, এবং এইটারই হয়তো কন্টিনিউয়েশন হচ্ছে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যাকে নিয়োগ দেওয়া হলো খলিলুর রহমান, তার মাধ্যমে। ফলে এটাই এখন ভাবনাটা যে
তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যতটুকু সম্পর্ক তৈরি হয়েছিল সেই সম্পর্কটা অব্যাহত রাখার ক্ষেত্রে তিনি একটা মাধ্যম হিসেবে কাজ করছেন। তো সেক্ষেত্রে বিএনপি নেতৃত্বাধীন সরকারে তার যে মন্ত্রিত্ব পাওয়া, সেক্ষেত্রে বিএনপি এই জায়গায় কোনো নেগোসিয়েশন করেছে, বা এই জায়গা মানে বিএনপি সরকারে খলিলুর রহমান কেন? অন্তর্বর্তী সরকারের যদি মার্কিন দিকে যদি ঢলে পড়ে, তাহলে সেইটার কন্টিনিউটি করতে চাইলে তো অন্তর্বর্তী সরকারের নিজের এজেন্ডা ধরে বা তার যারা, সেক্ষেত্রে বিএনপি সরকার নতুন কিছু দেবে, নাকি হচ্ছে অন্তর্বর্তী সরকারের কন্টিনিউশনই চলে আসবে? কিছু কন্টিনিউশন থাকবে, যেমন মার্কিনদের সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেটা তো বাতিল করবে না, ট্রেড এগ্রিমেন্ট সেটা তো বাতিল করবে না। তো ফলে এটা তো থাকবেই। এবং কখনো কখনো বিএনপি এই অ্যাডভান্টেজটা নেবে যে আমরা তো করিনি, এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, মানে কাজটা ঠিকই করবে, দায়টা নেবে না। ফলে সেদিক থেকে বিএনপির রাজনীতিতে যদি এইরকম একটা পরিচ্ছন্ন জায়গা থাকতো যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিটাই করবে, তাহলে যাকে এতভাবে চিহ্নিত করা হয়েছে তাকে কেন রাখা? কিন্তু খেয়াল করে দেখুন যে আমাদের যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারা রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত হওয়ার আগে হোক অথবা নির্বাচিত হওয়ার পরে হোক, নানাভাবে এই রিলেশনগুলো মেনটেন করে চলে। এবং এইখানে একটা কখনো কখনো সম্পর্কের সংঘাত তৈরি হয়, কার সঙ্গে সম্পর্ক বেশি হচ্ছে, কার সঙ্গে সম্পর্কটা কম হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে। তো এইটা আমার মনে হয় যে বিএনপি এই জায়গায় দৃষ্টিকটুভাবেই খলিলুর রহমানকে এখানে আনলেন। মানে অনেকখানি এটা কি ইঙ্গিত করে যে আমেরিকার সঙ্গে সম্পর্কের দিকে ঝুঁকে আছে বিএনপি? হ্যাঁ, এরকম ইঙ্গিত করে না, এটাকে প্রমাণ করে। আচ্ছা। সেক্ষেত্রে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা দীর্ঘদিনের লড়াই এটা, এবং গেল 17 মাস তো খুবই উচ্চকিত একটা লড়াই ছিল। তো সেক্ষেত্রে মার্কিন যেই আধিপত্য সাম্রাজ্যবাদী তৎপরতা বলি, যেটাই বলি না কেন, আমরা কি এই মানে এক পাত থেকে আরেক পাতে গিয়ে পড়লাম, এরকম বিষয়টা? হ্যাঁ, আমাদের এখানে বিষয়টা এরকম হতে পারলে খুব ভালো হতো যে আমরা একটা স্বাধীন জাতীয় অর্থনীতি, আমরা আমাদের দেশের স্বার্থকে বিবেচনা করে কার সঙ্গে কতটুকু সম্পর্ক রাখবো সেটা ঠিক করব। কিন্তু সেই স্বাধীন জাতীয় অর্থনীতির মানসিকতা নিয়ে চলছে না। কারণ এখন প্রফিট ম্যাক্সিমাইজেশনের অর্থনীতি, কোনখানে সম্পর্ক রাখলে প্রফিট। কিন্তু আরেক দিক থেকে খেয়াল করে শুধুমাত্র অর্থনৈতিক প্রফিটটা দেখে না, তারা রাজনৈতিক এবং সামরিক দিকটাও দেখে। তা না হলে চীনের সঙ্গে তো আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি, $25 বিলিয়ন। ভারতের সঙ্গে বাণিজ্য আমাদের 14 থেকে 16 বিলিয়ন ডলার। আমেরিকার সঙ্গে বাণিজ্য তো $8 বিলিয়ন। তারপরে $6 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, $2 বিলিয়ন আমরা ইম্পোর্ট করি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য কীরকম? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সপোর্ট করি অনেক বেশি, কিন্তু আমাদের উদ্বৃত্ত বাণিজ্য আমেরিকার মতোই। তো এটা যদি ভাবনায় থাকতো তাহলে কার সঙ্গে অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করে কার সঙ্গে কি সম্পর্ক রাখবো। কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ভারত বিরোধিতার একটা যেমন বিষয় আছে, আবার ভারতের প্রতি অনুগত থাকারও একটা বিষয় আছে। এই দুটো নিয়ে দেশটা আমাদের কিন্তু আলোচনায় চলে আসে এই ভারত বিরোধিতা না ভারত অনুগত থাকা। আমাদের এই জায়গায় রাজনীতিতে যে দুর্বলতা, তারই নানা ফর্মে বহিঃপ্রকাশ দেখছে এবং এটা সুযোগ অন্যরা নিচ্ছে। আর এখন বিশেষ করে ভেনেজুয়েলার মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরে পৃথিবীর দেশে দেশে অনেকেই মনে করছেন যে কি দরকার আমেরিকার সঙ্গে ঝামেলায় যাওয়া, বরঞ্চ সমঝোতা করে যতটুকু একটা আত্মসমর্পণের মতো। হ্যাঁ, আত্মমর্যাদা এবং আত্মসমর্পণ, তার চাইতে অনেকে আবার আত্মসমর্পণের সুখটা খুঁজে পেতে চাইছেন। তা সেটাও তারা অনেক সময় এরকম করছেন। ইভেন আমরা যদি দেখি ভারতের রাজনীতিতেও আমেরিকান হস্তক্ষেপ এবং উপস্থিতিটা কীরকম, চীনের ক্ষেত্রেও সেই রকম। যে একটা বলয় তৈরি হচ্ছিল চীন, রাশিয়া, এবং সেই বলয়ে ভারতের কিছুটা ঢোকার একটা জায়গা তৈরি হচ্ছিল, সেটাও কিন্তু ঠিক সেইভাবে দাঁড়া পাচ্ছে না। এখন আবার ইরানের উপর যে আক্রমণটা হতে যাচ্ছে, অর্থনৈতিক এবং ভবিষ্যতে সামরিক আক্রমণটাও যেটা হতে যাবে, তো সব মিলিয়ে এখন তারা ভাবছে যে কি দরকার ভাই অত ঝামেলা করে। দেশের চাইতেও, অর্থনীতির চাইতেও, একটা দেশের ডিগনিটির চাইতেও তারা অনেক সময় মনে করেন যে কোনো রকমের সময়টা কাটাতে পারলেই ভালো, আমার মেয়াদটা পূরণ করি। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেছেন যে
আমাদের দেশের রাজনীতিতে, নির্বাচনে এবং আন্দোলনে বিদেশি দূতাবাসগুলোর সক্রিয়তা কীরকম? এবারের এটা নিয়ে আমরা চর্চাতেও প্রতিবেদন করেছি যে সবচেয়ে বেশি দূতাবাস বা হচ্ছে বহিঃশক্তির বিভিন্ন প্রতিনিধি, বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে সবচেয়ে বেশি বৈঠক করেছে আসলে হচ্ছে রাজনৈতিক দলগুলো এই নির্বাচনের আগে দিয়ে, এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো দলের ক্ষেত্রে এটা 50 পার হয়ে গেছে বৈঠকের সংখ্যা। তো এটা, এবং কোনো কোনো দেশের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, সেটা আমরা পেয়েছি। আপনি যেটা বলছিলেন আসলে যে চীন যুক্তরাষ্ট্রের যে এক ধরনের দ্বৈরথ চলছে বা একটা দ্বন্দ্ব চলছে বাণিজ্য ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, নানা ক্ষেত্রেই, সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ কোনোভাবে ট্র্যাপড হচ্ছে কিনা, যে আমার তো সবচেয়ে বড় আমদানি উৎস চীন, রপ্তানি বাজারের ক্ষেত্রে যদি ধরি একক দেশ হিসেবে সবচেয়ে বড়, তৈরি পোশাকের ক্ষেত্রে ধরলে একক দেশ হিসেবে সবচেয়ে বড় হচ্ছে যুক্তরাষ্ট্র, আর অঞ্চল হিসেবে ধরলে ইউরোপীয় ইউনিয়ন। তো সেই জায়গায় একদিকে কোয়াডের রাজনীতি আছে, আরেকদিকে ব্রিক্সের রাজনীতি আছে, এবং এই কোয়াড এবং ব্রিক্স উভয় পাশে আবার ভারত একটা ভরবিন্দু হয়ে বসে আছে, তো কোয়াডেও আছে, ব্রিক্সেও আছে। তো এই যে সমীকরণ, সেই সমীকরণ, মিয়ানমারের প্রসঙ্গ এলো যে আরেকটি সীমান্ত মিয়ানমারের সঙ্গে, এবং সেইখানে চীনের উপস্থিতি সুস্পষ্টভাবে একটা চীনের উপস্থিতি আছে, বা গ্রেট কোকো আইল্যান্ডে হচ্ছে চীনের উপস্থিতি আছে। সেই প্রেক্ষাপটে বন্দর নিয়ে আমরা এক ধরনের তৎপরতা দেখেছি, এবং খলিলুর রহমানের যেই প্রসঙ্গ বা ওই সময়টাতে আসলে যারা ছিলেন অন্তর্বর্তী সরকারের এই দায়িত্বগুলোতে, যারা বিভিন্ন সময় আলোচনায়, আশিক চৌধুরী আলোচনায় এসেছেন, খলিলুর রহমান আলোচনায় এসেছেন, এবং তাদের সঙ্গে সম্পৃক্ত ছিল এই বন্দর বা সমরাস্ত্র কারখানা যদি বলি, বা বাণিজ্য চুক্তি যদি বলি, তো তাদের উপস্থিতি রেখে আসলে হচ্ছে আসন্ন যে সরকার বা দায়িত্ব নিল যে সরকার, সেই সরকার কতটুকু এই বলয়ের ব্যালেন্সগুলো করতে পারবে। একটা হচ্ছে আন্তর্জাতিক বলয়কে ব্যালেন্স করা, আর অন্তর্বর্তী মানে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় শক্তির নানা ধরনের সমীকরণ দেখেছে, যে জামাত কিভাবে তার শক্তি বলয়টা বাড়াচ্ছে, এনসিপি শক্তি শূন্য হয়েছে কিন্তু জামাতের সঙ্গে মিশে সে আবার জোট করে সে তার শক্তিটাকে সংহত করার কিছুটা চেষ্টা করেছে। জাতীয় পার্টি চাপে প্রায় নিঃশেষ হয়ে গেছে। বামপন্থীরাও সাংগঠনিক শক্তি হিসাবে ততটা শক্তিশালী না। তাহলে বিএনপি, এখানে বিএনপির দিক থেকে সে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে জামাত ইসলামকে। যদি জামাত ইসলামকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে তাহলে এখানে ভারত বিরোধিতা একটা বড় ইস্যু হবে। যদিও জামাতের ওরা বলছে ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক চায়। আবার যদি আবার দেশের কথা ভাবি, বাংলাদেশের যে কোনো সাম্প্রদায়িক উন্মাদনা ভারতকেও সাম্প্রদায়িক উন্মাদনায় উৎসাহিত করবে। ভারতের যে কোনো সাম্প্রদায়িক উন্মাদনা বাংলাদেশেও সাম্প্রদায়িক সহিংসতাকে বাড়িয়ে তুলবে, এবং দুই দেশেরই সাম্প্রদায়িক শক্তি এখান থেকে বেনিফিট নেয়। যেমন জামাত ইসলাম হয়তো স্বপ্ন দেখছে বিজেপি যেভাবে 2টি আসন থেকে রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে, বাংলাদেশেও জামাত ইসলাম এই ধরনের রাজনীতি করে সে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। বিএনপি সে কারণেই হয়তোবা কিছুটা ঢলে পড়তে চাইবে আমেরিকার দিকে। সে মনে করবে যে ভবিষ্যতে এই শক্তিকে মোকাবেলা করার জন্য সে তো ভারতের কাছ থেকে সহযোগিতা পাবে না, সে হয়তো সহযোগিতা পাবে আমেরিকান দিক থেকে। ফলে এটাও তাদের একটা ভাবনা হতে পারে। এটা আমি খুব গভীরভাবে ভেবে এটা বলছি তা না, এটা উপরের সাধারণ ইয়েগুলো দেখে, চিত্রগুলো দেখে। ফলে এক্ষেত্রে একটা বড় জিনিস হবে আগামী দিনগুলোতে, যদি ইরানকে কেন্দ্র করে পরিস্থিতি আর একটু জটিল হয়, তখন তো আবার এখন যে কথাটা আমরা বললাম সেই কথাটা তো পুরোপুরি হয়তো এরকম নাও থাকতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে জামাত ইসলাম ভারতের ব্যাপারে যতটা উচ্চকণ্ঠ, আমেরিকার ব্যাপারে কখনোই ততটা নয়। ফলে আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো আছে এটা দেখাতে পারলে, দৃশ্যমান করতে পারলে, সেই ক্ষেত্রে জামাতকেও কিছুটা হয়তো সংযত রাখা যাবে, এরকম ভাবতে পারে। আমেরিকার সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো আছে মানে হচ্ছে সৌদি আরবের সঙ্গেও বিএনপির সম্পর্ক ভালো আছে। আচ্ছা, সৌদি আরবের সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো থাকলে জামাত ইসলাম এত কথা বলছে, কিন্তু সৌদি রাজতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা কি বলেছে কখনো? ইয়েমেনের উপর সৌদি আরবে এতদিনের আক্রমণ, সে ব্যাপারে কি কোনো কথা আছে? নাই। ফলে বিএনপি হয়তো এই বিষয়গুলোকেও বিবেচনা করছে যে মার্কিন, সৌদি,
প্রভাব বলয়ের সঙ্গে তার সম্পর্ক থাকলে এটা এই পাওয়ার ব্যালেন্সের ক্ষেত্রেও তাকে হেল্প করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে আমাদের আন্তর্জাতিক বলয়ের যে জায়গাটা, সেটা দুপক্ষই, অর্থাৎ এখন সংসদে প্রধান বিরোধী দল যে এবং সরকারি দল যে, দুপক্ষই প্রায় সমমিত্র নিয়ে হাজির, একই ধরনের মিত্র তাদের। সেক্ষেত্রে আবার বিএনপি নিজেকে মধ্যপন্থী দল হিসেবে দাবি করে, জামাত ডানে অবস্থান করে, কিন্তু বাম অংশটা পুরোপুরি ফাঁকা বা বাম ঘেঁষা, লেফট লিনিং মিডল যদি আমি বলি, সেটাও নাই। তো সেক্ষেত্রে ভবিষ্যতের এই যে রাজনীতিটা, এই রাজনীতি ক্রমশই বাংলাদেশের প্রেক্ষাপটে কি ক্রমে ডানে হেলবে? রাজনীতির উপরের স্তরে ডানে হেলার অনেক লক্ষণ আছে, কিন্তু যদি ভিতরের দিকে দেখি, অর্থনীতিতে যদি দেখি, শ্রমিকের মজুরি বৈষম্য আরও বাড়বে। ইতিমধ্যে মাথাপিছু আয় এবং শ্রমিকের আয় একটা বিশাল ফারাক তৈরি হয়েছে। মাথাপিছু আয় অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে গেলেন $2,820, তার মানে বছরে 3,44,000 টাকা এবং মাসে 28,000 টাকার মতো। বাংলাদেশের প্রধান রপ্তানি যে খাত, সেই খাতের শ্রমিকদের কিন্তু মাসিক ইনকাম 12,500 টাকা, কিংবা ধরেন ওভারটাইম সহ 15,000 টাকা। মাথাপিছু আয়ের গড় আয়ের নিচে আমাদের সবচেয়ে বড় উৎপাদক শ্রেণী যদি বলি রপ্তানির খাতে, তাদের মজুরি, ফলে মজুরি বৈষম্য যেমন আছে, পাশাপাশি আমাদের এখানে সম্পদ বৈষম্যটা কীরকম, যে অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরের মধ্যেই প্রায় 10,300 জন নতুন কোটিপতিও জন্ম হয়েছে ব্যাংকের হিসাবে। আমি স্থাবর সম্পত্তির কথা বলছি না, নগদ টাকার অর্থে। নগদ টাকা, স্থাবর সম্পত্তি ধরলে এটার পরিমাণ আর কত দাঁড়াবে আমি জানি না, কিংবা যে টাকাটা পকেটে আছে কিংবা মানে ব্যাংকে নাই, হাতে আছে, সেগুলো ধরলে অপ্রদর্শিত। এখন যিনি চাঁদাবাজি করেন তিনি কি ব্যাংকে টাকা রাখেন? তিনি তো রাখবেন না। সেটা তো তার টাকা আছে, টাকা আছে মানে তার কিছু শক্তি আছে। তার মানে এখানে সম্পদ বৈষম্য বাড়ছে, তার সঙ্গে জীবনযাপনের ব্যয়, আমরা যদি মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতির হিসাবে দেখি, এটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। শ্রীলঙ্কা, নেপাল, ভারত, ইভেন পাকিস্তানের চেয়েও আমাদের এখানে বেশি। 8.5-8.5-এর নিচে নামছেই না। তো তার মানে যা আয় করছি এবং মূল্য যেভাবে বাড়ছে, এখানেও আর একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছে। তার সঙ্গে হয়েছে দারিদ্র সীমার উপরে ওঠা তো দূরের কথা, কাজ করেও দারিদ্র দূর করতে পারছে না। তাদের এখন আমরা গালভরা নাম দিয়েছি ওয়ার্কিং পুয়ার। সে তো কাজ করতে এসেছিল দরিদ্র থাকবে না এই জন্য, কিন্তু কাজ করেও সে দরিদ্র থাকছে। এগুলো কিন্তু সোসাইটিতে দারিদ্র বিমোচনের বৈশ্বিক যেই ক্যানভাস, বৈশ্বিক যেই আইডল 3-0 তত্ত্ব, ডক্টর ইউনূসের 17 মাস, সেটাতে দারিদ্র কমলো না, মানে বৈষম্য উল্টো বাড়লো। বৈষম্য বিরোধী আন্দোলনের ফল তাহলে আমাদের কোথায় নিল? আমাদের তো মনে হয় যে তিনি যে 3-0 তত্ত্বের কথা বলেছিলেন, যে দারিদ্র শূন্য, কার্বন নিঃসরণ শূন্য, এবং তার সঙ্গে হচ্ছে বেকার শূন্য। এই সময়ের মধ্যে বেকার বেড়েছে, কার্বন নিঃসরণ তো কমেইনি, বরঞ্চ কোল বেসড পাওয়ার প্ল্যান্ট আরও নতুন নতুন তৈরি হচ্ছে, বাড়বে। আর দারিদ্র 22% থেকে 26% উন্নীত হয়েছে। হ্যাঁ, এখন আমরা বলবো 3-0-র সঙ্গে আর একটা জিরো তিনি যুক্ত করে দিয়েছেন, প্রতিশ্রুতির বাস্তবায়ন শূন্য। ফলে এখন আমরা 4-0-তে আছি। এই 4-0-র ফলটা দেশবাসী তো দেখলো। এবং আর একটা জিনিস খেয়াল করি, আমরা যখন বলি নির্বাচনে টাকার খেলা হয়, তখন শুধু টাকাওয়ালারা নির্বাচন করে তা না, টাকার অভাবে অভাবী মানুষ কিভাবে একটা 1000 টাকার নোটের কাছে নিজের ভোট বিক্রি করে, সেটা তো দেখি। তার মানে এটাও তো দুর্দশারই একটা চিত্র। সামর্থ্যবানদের চিত্র দেখতে গেলে তার অপর পিঠে তো দুর্দশারও একটা চিত্র ফুটে উঠেছে। এগুলো ভবিষ্যতে বাম রাজনীতির জন্য একটা ক্ষেত্র তৈরি করবে, এবং এই ক্ষেত্রটা যদি বামপন্থী রাজনীতি এক্ষেত্রে তার সাংগঠনিক শক্তি বাড়াতে না পারে, তাহলে একটা সোশ্যাল অ্যানার্কির দিকে চলে যাবে। বাম রাজনীতিকরা সেক্ষেত্রে হচ্ছে মাঠে তাদের আন্দোলন গড়ে তুলবে এই ইস্যুগুলোতে বা এই ক্ষেত্র দাঁড়িয়ে। সেক্ষেত্রে আপনি শুরুতে যেটা বললেন যে এনসিপি, জামায়াতের মতো বা ইনকিলাব মঞ্চ যদি আমি বলি, তারাও তো মাঠে থাকবে। তো সেক্ষেত্রে দ্বন্দ্ব কি চতুর্মুখী হয়ে উঠবে না? হতে পারে দুই দিক থেকে। ধরুন
মজুরির দাবিতে যে আন্দোলন হবে, এই আন্দোলন যদি বামপন্থীদের চাইতে এনসিপি বেশি করে এবং তার ফলে শ্রমিকরা যদি তাদের মজুরিটা বাড়াতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যদি মজুরি বেশি পায় তাহলে বামপন্থীদের সেখানে আর অসুবিধা কি? আচ্ছা, কিন্তু যদি এরকম হয় মজুরির আন্দোলন হচ্ছে, এনসিপির ওরা এসে পিটিয়ে দিল, তাহলে কি হবে? বা পাল্টা আন্দোলন দিল, পাল্টা আন্দোলন, তাহলে কি হবে? তখন তখন যে শ্রমিক ওই এনসিপির সঙ্গে যুক্ত আছে, যে শ্রমিক জামাতের সঙ্গে যুক্ত আছে, যারা নাকি ইনসাফ কায়েম করবে বলছে, তারপরে কোথায় ইনসাফ? তো তখন এই প্রশ্নগুলো তৈরি হবে। ফলে একদিকে আক্রমণ আসবে, যদি তারা শোষণের পক্ষে দাঁড়ায় তাহলে শোষিত মানুষের বিপক্ষে দাঁড়াতে হবে। ফলে সেই ক্ষেত্রে বামপন্থীরা আক্রান্ত হবে, কিন্তু আক্রান্ত হওয়ার মধ্য দিয়েও কিন্তু আরেকটা জিনিস তৈরি হবে, যে যাদেরকে জনগণ একসময় বন্ধু ভেবেছিল তারা আসলে বন্ধু বেশি জনগণের বিপক্ষের শক্তি। এই পরিষ্কার করাটাও তো আবার খুব দরকার হবে। আচ্ছা, আমি এই জায়গায় ইনসাফ শব্দটা যেহেতু এলোই, ইনসাফের কথা বলে যে আমরা নির্বাচনের আগে 18 ডিসেম্বর শরীফ ওসমান হাদির চলে গেল, তারপর ইনকিলাব মঞ্চের এক ধরনের তৎপরতা, বা ইনকিলাব মঞ্চ আগে থেকেই তার প্রতিষ্ঠিতই, এবং তারপর আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদির কে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করে দেশে এক ধরনের পরিস্থিতি তৈরি হলো, দুটি সংবাদ মাধ্যম, এবং এর আগেও সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, কিন্তু ওই প্রেক্ষাপটে দুটি সংবাদ মাধ্যম উদীচী এবং ছায়ানটের মতো প্রতিষ্ঠান আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে, বিধ্বস্ত করা হয়েছে। এই প্রেক্ষাপটে আপনি বিভিন্ন সময় কথা বলেছেন। তো এই জায়গাটাতে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হলো, সরকারের তরফ থেকে বা বিভিন্ন সময়ে বিভিন্ন যে বক্তব্য এসেছে, যে সংক্ষুব্ধ হয়ে আসলে তারা তো এটা করে ফেলেছে, তাদের এটা অপরিকল্পিত, এই ধরনের কিছু বক্তব্য আমরা পেয়েছি। কিন্তু এক ধরনের পারসেপশন আছে যে এটা পুরোপুরি পরিকল্পিত একটা ব্যাপার, এইটা এক ধরনের দ্বন্দ্ব আছে এই দুটোর মধ্যে। আপনি এটাকে আসলে কিভাবে দেখেন, বা আপনার মূল্যায়নটা আসলে এটাকে নিয়ে কি? এটা হচ্ছে একদম এই দ্বন্দ্বটা স্পষ্ট। ওসমান হাদি যখন নির্বাচনের ক্যাম্পেইন করেছেন তখন তার সঙ্গে মানুষ কতজন ছিল? আমাদের দেশে হয় কি, কেউ পুরস্কার পেলে তার পাশে লোক এসে যায়, আর কেউ টাকা পয়সা জোগাড় করলে তার পাশে লোকজন এসে যায়, কেউ ক্ষমতা করলে তার পাশে লোক এসে যায়, আবার কখনো কখনো কাউকে ব্যবহার করতে চাইলে তার পাশেও লোকজন এসে যায়। এখন ওসমান হাদির আপনি কিছু বক্তব্য আপনি দেখবেন, সেই বক্তব্যে তিনি কিভাবে বলেছেন জুলাই চেতনাকে বিক্রি করে দিয়েছে কারা। তো কেন ওসমান হাদিকে সেই দিন এই কথাগুলো বলতে হয়েছিল? আবার ওসমান হাদির মৃত্যুর পর তার মৃত্যুকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা ক্রোধ হয়েছে, সেটা সুযোগ নিতে চেয়েছে কারা, সেটাও আমরা দেখেছি। এবং সুযোগটা কোথায় তারা কাজে লাগিয়েছে? শুধুমাত্র প্রথম আলো ডেইলি স্টারে হামলার ব্যাপারটা তো না, ছায়ানটের উপর আক্রমণটা কেন, উদীচীর উপর আক্রমণটা কেন? এর পেছনে আরও কিছু বিষয় দেখবেন, যে কখনো কখনো দেশের বাইরে থেকেও ইঙ্গিত করা হচ্ছিল যে আক্রমণটা কোথায় কোথায় করতে হবে, কাদের উপরে করতে হবে, কেন। তারা, আপনারা তো হিসাবেই দেখলেন, ভোটের মাঠে তারা হচ্ছে 0.17%। তাহলে এই ক্ষুদ্র শক্তিটাকে কেন আক্রমণের মুখে পড়তে হয় বারবার? তার মানে এই শক্তিটা, এটার ফিজিক্যাল প্রেজেন্সটা কম, কিন্তু তার সাংস্কৃতিক প্রভাব, তার যুক্তির প্রভাব। তারা এই ক্ষেত্রে আক্রমণের ক্ষেত্রে তারা বলছে যুক্তি হিসেবে, বা বিভিন্ন সময় বিদেশ থেকে যেটা প্রচার করা হয়েছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের দোসর, বা এই বিষয়গুলো তারা উল্লেখ করেছে, দোসর হিসেবে তারা আক্রমণ করেছে। 32 যেভাবে আক্রমণ করেছে, বা বিভিন্ন জায়গায় মাজারে হামলাগুলো হয়েছে, তো দোসর হিসেবে তারা এই যুক্তি। আচ্ছা, মাজারগুলো কি আওয়ামী লীগের দোসর ছিল? বলেছে, কোনো কোনো ক্ষেত্রে বলেছে ছিল না। তার মানে একটা, ওই যে আমরা ছোটবেলায় আমাদেরকে একটা গল্প পড়ানো হতো না, যে এক নেকড়ে একটা মেষ শাবককে খাবে, তো তখন তো সে যুক্তি করেছিল, তুমি আমার পানি ঘোলা করছো কেন? তা যুক্তি করার চেষ্টা করেছে, পানি উপর থেকে নিচে গড়িয়ে পড়ে, আমি তো আছি নিচে, তাহলে আমি তোমার পানি ঘোলা করলাম কি? তুমি ঘোলা করো নি, কিন্তু তোমার বাবা একদিন করেছিল। মানে তুমি দোষ করো নি, কিন্তু তুমি যে যার দোষর সে তো দোষ করেছে। এই জন্য আমরা মাঝে মাঝে বলি, দোষর খোঁজার রাজনীতি হয়েছে, কিন্তু ভাসুরকে আড়াল করারও একটা চেষ্টা হয়েছে। মূল ইয়াটা কে, কারা, কেন? বলা হলো যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জ্যামে আটকা পড়ার কারণে দুটো পত্রিকা অফিসকে রক্ষা করতে পারেনি। এটা তো বলা হয়েছে। তার মানে যা কিছু বলা হয় তা সবসময় যুক্তিসঙ্গত নয়, এবং যা যুক্তিসঙ্গত তা কখনো কখনো বলা হয় না, আড়াল করা হয়। রাজনীতির কাজ হচ্ছে যা বলা হয়েছে তা যুক্তিসঙ্গত কিনা সেটা যাচাই করে দেখা, আর যা যুক্তিসঙ্গত তা বলছে না কেন সে ব্যাপারে প্রশ্ন তৈরি করা।
আমরা বামপন্থীরা সেই কাজটা করতে চেষ্টা করব। এই কাজটা যত করতে থাকবো তত আমাদের উপর আক্রমণটা আসবে। আমরা দুর্বল কি সবল এটা বড় কথা নয়, আক্রমণটা আসবে আমাদের উপস্থিতির কারণে, আক্রমণটা আসবে আমাদের যুক্তির কারণে, আক্রমণটা আসবে আপনাদের এই চর্চার কারণে। এই চর্চাটা যতদিন বামপন্থীরা করবে ততদিন বামপন্থীরা আক্রান্ত হবে, এবং আক্রান্ত হওয়ার ক্ষেত্রে অজুহাতের অভাব হবে না। কিন্তু আক্রান্ত হলে আক্রমণ প্রতিরোধ করার সক্ষমতার অভাবটা আমাদের বামপন্থীরা আছে, সেটা আমরা গভীর দুঃখের সঙ্গে খেয়াল করি। এবং এই বামপন্থীদের এই দুর্বলতা শেষ পর্যন্ত কিন্তু জনগণের আন্দোলনের দুর্বলতা হিসেবে পরিগণিত হচ্ছে। ফলে আমরা মনে করি বামপন্থীদের দুর্বল অবস্থান জনগণকে দুর্দশাগ্রস্ত করে তুলেছে। জনগণের দুর্দশা দূর করতে গেলে বামপন্থীদের এখন এটাই প্রতিজ্ঞা করা উচিত যে তাদের শক্তি বাড়াতে হবে। আরেকটি প্রসঙ্গ একদম শেষ দিকে আমরা শেষ প্রশ্নটা যেটা করতে চাই সেটা হচ্ছে যে ইনকিলাব মঞ্চের প্রসঙ্গ এলো বা এলো, আওয়ামী লীগের প্রসঙ্গ এসেছে নির্বাচনে। পঞ্চগড়ে আপনি জানেন যে সার্জিস আলম সংবাদ সম্মেলন করে বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্টও দিয়েছেন তিনি পরে, যে সেখানে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে বিএনপি প্রার্থী নির্বাচিত হওয়ার পর নওশাদ জামির। তো এই যে ঘটনাটা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থেকে নির্বাচনে তার অনুপস্থিতি এবং এই বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সংসদে মধ্যপন্থী একটি দল, যারা বলে মধ্যপন্থী দল, আরেকটি আছে হচ্ছে ডানপন্থী দল, এবং এই ধরনের একটা মিশ্রণ আছে। সেখানে আওয়ামী লীগের এই হাজির হওয়াটা ঝটিকাভাবে বিভিন্ন সময় আমরা তাদেরকে যেটা দেখছি, এটাকে আপনি কিভাবে দেখছেন, ইতিবাচকভাবে নাকি নেতিবাচকভাবে? প্রশ্নটা ইতিবাচক অথবা নেতিবাচকের জন্য না, প্রশ্নটা হচ্ছে তাদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য। আওয়ামী লীগের যে সমর্থক কর্মীরা দেশে অবস্থান করছে, তারা কি তাদের অস্তিত্বের জানান দেবে না? তারা কি সংগঠিত হওয়ার চেষ্টা করবে না? তাদের কর্মকাণ্ড স্থগিত রাখা হয়েছে, কিন্তু স্থগিত রাখা মানেই তো নিষিদ্ধ নয়। 15 বছর তো বিএনপির উপর নানা নিপীড়ন ছিল, বিএনপি কি নিঃশেষ হয়েছে? হয়নি। বিএনপির নেত্রী কারারুদ্ধ ছিলেন, আর পরবর্তী নেতা দেশের বাইরে ছিলেন, শক্তি তো নিঃশেষ হয়নি। এইটুকু যদি খেয়াল করি তাহলে বুঝতে হবে যে একটা শক্তিকে উচ্ছেদ করা মানেই কিন্তু সে নিঃশেষ হয়ে যায় না, এবং সেই শক্তি আবার গড়ে ওঠার, বেড়ে ওঠার পরিবেশটা তৈরি করে কিন্তু যারা ক্ষমতা আছে তারা। 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলেছে। যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, দমনপীড়ন, তার বিরুদ্ধে মানুষ বিক্ষুব্ধ হয়েছিল, সেগুলোর যদি মূলোৎপাটন না হয়, আইনের শাসন বা গণতান্ত্রিক আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, মানুষ তখন বলতে শুরু করবে যে উদ্দেশ্যে লড়াই করলাম সেই উদ্দেশ্য তো অর্জিত হলো না। কিংবা কখনো কখনো মানুষ তো দুঃখের সঙ্গে এটাও বলেছে, আমরা কি তাহলে ভুল জায়গায় আমাদের বিশ্বাস স্থাপন করেছিলাম? ফলে মানে এক্সিস্টিং গভর্নমেন্ট সেই কিন্তু পরাজিত শক্তিকে প্রাসঙ্গিক করে তুলেছে। এইটাকে বিবেচনা না নিলে শুধু দমনপীড়ন চালিয়ে কোনো মানে রাজনৈতিক শক্তিকে আসলে নিঃশেষ করা যায় না। বিএনপি সরকারের কি উচিত হবে, বা আপনি কি মনে করেন যে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে প্রসঙ্গটি, মির্জা ফখরুলের এক ধরনের কমেন্ট আছে এটা নিয়ে, যে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হবে, তো এই কার্যক্রম নিষিদ্ধের ইস্যুটি বিএনপি নতুনভাবে বিবেচনা করবে, পর্যালোচনা করবে এই ধরনের বিষয়, বা পর্যালোচনা করে আসলে কোন ধরনের সিদ্ধান্তের দিকে যাওয়া উচিত? বিএনপি কিন্তু তার পলিটিক্যাল একটা স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে যে যারা অপরাধী তাদের বিচার হবে, যারা অপরাধী নয় তাদের ক্ষেত্রে কি কি করা যেতে পারে, সেগুলো কিন্তু তারা বলেছে। ফলে আমার মনে হয় বিএনপি কিছু লুকায়নি। বিএনপি ভবিষ্যৎ রাজনীতির প্রশ্নে তার একটা অবস্থান বলেছে। এখন কিভাবে সেটা বাস্তবায়ন করে সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, কিন্তু কনসেপ্টের দিক থেকে সে কিন্তু একটা জিনিস বলেছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার 1,59,60,00,000 মানুষ দেশের বাইরে কাজ করে, যে দেশে মাটির নিচে সম্পদ কম, যে দেশে মাটির উপরে মানুষ অনেক বেশি, যে দেশে ভূমির পরিমাণ খুব বেশি বাড়ছে না কিন্তু খাদ্যের পরিমাণ বাড়ছে, যে দেশে বেকার শ্রমশক্তিকে কাজে যুক্ত করবার জন্য প্রচুর পরিমাণ শিল্প কলকারখানা করা দরকার কিন্তু সেই পরিমাণ পুঁজি এবং প্রযুক্তি নাই, সেই দেশ কি অবরুদ্ধ দেশ হিসেবে টিকে থাকতে পারবে? তাকে তো এমন একটা জায়গায়, যদি বুর্জো অর্থনীতিও
চিন্তা করে কেউ, তাহলে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে মানুষ মনে করে এখানে বিনিয়োগ করা যায়, মানুষ মনে করে এখানে শিল্প কারখানা স্থাপন করা যায়, মানুষ মনে করে এদেশের মানুষকে বিদেশে কাজের জন্য নিয়ে যাওয়া যায়, কারণ দক্ষ শ্রমশক্তি তারা তৈরি করছে। তো কোনো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো একটা সরকার যদি আসে, সেটা এই বিষয়গুলো ভাববেই। ধন্যবাদ রাজিকুজ্জামান রতন। নতুন সরকার গঠিত হয়েছে এবং সামনে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ, একটা আইন শৃঙ্খলা। রাজিকুজ্জামান রতন বললেন যে যেই এক সংসদের ভেতরের দ্বন্দ্বের চাইতেও রাস্তায় দ্বন্দ্বটা মনে হয় বেশি হতে পারে। সেক্ষেত্রে বিএনপির তরফ থেকেও আমাদের এখানে এসে শামসুজ্জামান দুদু তিনি বলেছিলেন তাদের মোস্ট প্রায়োরিটির জায়গায় থাকবে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। এবং এই যে মাঠের রাজনীতিতে বিভিন্ন পক্ষ উপস্থিত থাকা, জামায়াত ইসলামী থাকতে পারে, এনসিপি থাকতে পারে, বা বিরোধী সংসদে যারা বিরোধী পক্ষগুলো আছে এবং যারা নেই আসলে বিভিন্ন সময় আন্দোলনে থাকে, ভোটে হয়তো সেই পরিমাণ শতাংশের হিসাবে হয়তো সেই সমর্থনটি পায় না, সেই বাম ঘরানার যে রাজনৈতিক দল এবং সংগঠনগুলো তারা জনগণের দাবি নিয়ে বরাবর যেমন থাকে এবারও হয়তো থাকবে এবং সেখানে আসলে নানামুখী সংকটের মুখেও পড়তে পারে। একটা প্রসঙ্গ এলো যে বিএনপির এই যে নতুন সরকার গঠিত হলো, সেই সরকারটি অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের দিকে যে পরিমাণ ঢলে পড়েছিল, সেই ঢলে পড়াটা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে বা তারাও কি ঢলে পড়বে কিনা সেই শঙ্কাটা থাকছে। এবং খলিলুর রহমান নিয়ে যে বিতর্ক, সেইটার ইঙ্গিতগুলো তিনি বললেন পরিষ্কারভাবে। আমরা এই যাবতীয় বিষয়ে আওয়ামী লীগের প্রসঙ্গ এলো যে আওয়ামী লীগ আসলে প্রাসঙ্গিক, আওয়ামী লীগকে কারা প্রাসঙ্গিক করে তুলেছে বা আওয়ামী লীগের ভবিষ্যতের রাজনীতিটা আসলে কিভাবে হতে পারে, এই সব কিছু নিয়ে আপনি আপনার মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।